নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ শেয়ার করব ভীষণই টেস্টি একটি টি টাইম স্ন্যাক্স রেসিপি, মাছের চপ। একদম দোকানের মতন পারফেক্ট স্বাদে মাছের চপ আপনারা বাড়িতেই কিভাবে খুব সহজে আর একদম ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই সহজ স্ন্যাক্স রেসিপি, মাছের চপ। তো তাহলে আমাদের আজকের রেসিপি মাছের চপ তৈরি করতে আমি এখানে নিয়েছি 7 পিস কাতলা মাছ। ওজনে আছে অ্যাপ্রক্স 550 গ্রাম। তো এবার একটা কড়াই অথবা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে একে একে মাছের পিসগুলোকে আমি দিয়ে দেব। তো মাছের চপ তৈরি করতে সবার প্রথমে এই মাছটাকে আমাদের ভালো করে বয়েল করে নিতে হবে। আর বয়েল করার সময় সামান্য পরিমাণে নুন আর ফ্লেভারের জন্য তেজপাতা অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর এই সম্পূর্ণ মাছটা সেদ্ধ হতে কিন্তু আমাদের মিনিমাম সময় লাগবে 10 মিনিটের মতন। অর্থাৎ মাছের চপ তৈরি করতে মাছটা কিন্তু আমাদের বয়েল করে নিতে হবে 100%-এর মতন। তো ফাইনালি মাছ বয়েল করে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার একটা একটা করে মাছের পিস জল থেকে তুলে নিয়ে আমাদের ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আর মাছগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ভীষণই সিম্পল স্টেপ, আর তাই আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো মাছগুলো যতক্ষণে ঠান্ডা হতে থাকছে ততক্ষণে অন্য পাশে একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 2টো ছোট দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, 4টে রেগুলার এলাচ, আর সবশেষে অ্যাড করলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা। তো সব কিছু একদম ঘরোয়া উপকরণ। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মশলার থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই ফিশ চপের জন্য ভাজা মশলা কিন্তু আমাদের একদম রেডি। আর গরম থাকা অবস্থায় কিন্তু মশলাগুলো কখনোই পাউডার পেস্ট করবেন না, তাহলে কিন্তু মশলার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসে। অন্য পাশে এতক্ষণে মাছগুলোও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের বিশেষ করণীয় একটাই, এই মাছের থেকে কাঁটাগুলোকে আমাদের খুব ভালোভাবে বেছে নিতে হবে, যেন কোনোভাবেই এর মধ্যে কাঁটা না থেকে যায়। চেষ্টা করবেন একটু সময় নিয়েই মাছটাকে বেছে নেওয়ার। আরও ভালো হয় যদি আপনারা ফিশ চপ অথবা মাছের চপ তৈরি করতে যদি মাছের পেটির অংশ ব্যবহার করেন, কারণ মাছের পেটিতে কিন্তু কাঁটার পরিমাণ খুবই কম থাকে। আর এই কাঁটাটা বাছতেও কিন্তু খুব একটা সমস্যা হয় না, আর খুব কম সময়ের মধ্যেই কাঁটাটাকে বেছেও নেওয়া যায়। তো ফাইনালি সম্পূর্ণ মাছের থেকে কাঁটাটাকে বেছে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। এবার এই মাছের কাঁটাগুলোকে আমি ফেলে দেব। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 5টা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ। ওজনে আছে প্রায় 150 থেকে 200 গ্রামের মতন। সাথে অ্যাড করব প্রায় 10 থেকে 12 কোয়ার মতন রসুন। রসুনের পরিমাণটা আমাদের একটু বেশি রাখতে হবে। সাথে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদা। আর ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার এই আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুনটা আমাদেরকে একটু কেটে কেটে পেস্ট করে নিতে হবে।
আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কার ফাইন পেস্ট কিন্তু করা যাবে না। আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা আমাদের ঠিক এরকম কেটে কেটেই পেস্ট করে নিতে হবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার ফাইনালি স্টাফিংটা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার যে আমরা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার রাফলি একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাই আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপর মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে আমাদেরকে কুক করে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা ও রসুনের থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো ফাইনালি 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে ফাইনালি কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে মশলা হিসাবে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, 1 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার, রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন আর 1/2 কাপ পরিমাণে জল। তো জল অ্যাড করার কারণে মশলাগুলো কুক করার সময় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো এবারেই সমস্ত মশলাগুলো ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করলাম 1 মুঠো পরিমাণে রোস্টেড পিনাটস ও সাথে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছটাকেও। এবার সমস্ত কিছু আমাদেরকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে স্টাফিংটাকে আমাদের কুক করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না স্টাফিংটা কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। আর স্টাফিংটা কুক করার সময় অবশ্যই চেষ্টা করবেন ক্রমাগত স্টাফিংটাকে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার, যাতে স্টাফিংটা কড়াইয়ের নিচে লেগে না যায়। আর এই স্টাফিংটা কুক করতে করতেই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি আপনাদেরকে একটু আগেই তৈরি করে দেখিয়েছিলাম। সাথে টেস্ট ব্যালেন্সের জন্য 1 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার ফাইনালি এই দুটো উপকরণ স্টাফিংয়ের সাথে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে এসে অ্যাড করে নিন 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। আর এই আমচুর পাউডার অ্যাড করার কারণে স্টাফিংয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবার ফাইনালি আমচুর পাউডারটাকে একইভাবে স্টাফিংয়ের সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তো যখনই দেখবেন স্টাফিংটা কড়াই অথবা ফ্রাই প্যানের গায়ের থেকে ঠিক এভাবে ছাড়তে আরম্ভ করেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে স্টাফিংয়ের বাইন্ডিংয়ের জন্য অ্যাড করতে হবে হার্ড বয়েল আলু, যেটা আমাদেরকে ঠিক এভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। আর এইভাবে আলুটাকে গ্রেট করে দিলে আলুর মধ্যে যেমন কোনো রকম দানা দানা থাকে না, তেমনি আলাদা করে কোনো রকম ভেজিটেবল ম্যাশারের ব্যবহারও কিন্তু আমাদেরকে করতে লাগে না। আর স্টাফিংটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়। তো স্টাফিংটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। তো আলুটাকে এবার স্টাফিংয়ের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে স্টাফিংটাকে কুক করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর স্টাফিংটা কুক করতে করতে আমি এর মধ্যে অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণে রাফলি চপ করে রাখা ধনে পাতা। এবার ফাইনালি ধনে পাতাটা ভালো করে স্টাফিংয়ের সাথে মিশিয়ে নেব, এতে স্টাফিংয়ের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আপনারা যখনই দেখবেন যে স্টাফিংটা কড়াইয়ের মধ্যে থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে, তখনই বুঝতে হবে স্টাফিংটা কিন্তু আমাদের একদম রেডি। আর এই সম্পূর্ণ স্টাফিংটা তৈরি করতে আমার সময় লেগেছে মিনিমাম 10 মিনিটের মতন। তো ফাইনালি স্টাফিংটা তৈরি হয়ে যাওয়ার পর এবার স্টাফিংটাকে আমি ট্রান্সফার করে নিলাম একটা ডিশের মধ্যে। আর তারপর স্টাফিংটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে আমাদেরকে একটু চেপে চেপে দিতে হবে, যাতে স্টাফিংটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
আর স্টাফিংটা ঠান্ডা হতে হতে অন্য পাশে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, আর তাতে অ্যাড করলাম খুব অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এই দুটো উপকরণ ব্রেড ক্রাম্বের সাথে জাস্ট একটু ভালো করে আমাদেরকে মিশিয়ে নিলেই হবে। এবার নেক্সট অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, আর তাতে অ্যাড করব অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর তারপর এই দুটো উপকরণের সাথে ডিমটাকে আমাদের খুব ভালো করে একটু বিট করে নিলেই হবে। এবার নেক্সট অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তাতে একইভাবে অ্যাড করব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে নুন। এবার এই নুন ও গোলমরিচ গুঁড়োটা একইভাবে কর্নফ্লাওয়ারের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো স্টাফিংটা ঠান্ডা হতে হতে এই 3টে সেটআপ কিন্তু আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। অন্য পাশে এতক্ষণে স্টাফিংটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে মাছের চপ অথবা ফিশ চপের শেপটাকে গড়ে নেব। তো আপনারা এখানে শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যেমন আমি এখানে মাছের চপের শেপটা একটু চ্যাপ্টা ওভাল শেপে দিয়ে নিচ্ছি। আর এই ওভাল শেপটা দিয়ে নেওয়া ভীষণই সহজ। সবার প্রথমে পরিমাণ মতো স্টাফিং নিয়ে নেওয়ার পর স্টাফিংটাকে সবার প্রথমে ঠিক এরকম একটু রাউন্ড শেপ দিয়ে নিয়ে দু হাতের সাহায্যে একটু হালকা চাপ দিয়ে চ্যাপ্টা শেপটা দিয়ে নেওয়ার পর চারপাশ থেকে এইভাবে হালকা হাতে একটু একটু করে চাপ দিলেই কিন্তু পারফেক্ট ওভাল শেপটা চলে আসবে। তো ফাইনালি মাছের চপের শেপটা গড়ে নেওয়ার পর এবার এটাকে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে। আর তারপর চপের মধ্যে কর্নফ্লাওয়ারের একটা হালকা কোট করে নেওয়ার পর এর মধ্যে যে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা রয়েছে সেটা খুব ভালো করে আমাদেরকে ঝেড়ে নিতে হবে। আর তারপর এটাকে আমাদের ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে ডিমের গোলার মধ্যে। আর তারপর ডিমের গোলার মধ্যে একটা কোট করে নেওয়ার পর এবার এই চপটাকে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে। তো ভীষণই সিম্পল স্টেপ, আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো এবার এই ব্রেড ক্রাম্বটা দিয়ে চপের মধ্যে একটা কোট আমাদেরকে করে নিতে হবে। আর যখন আপনারা এই ব্রেড ক্রাম্বের কোটটা করবেন তখন এটা অবশ্যই খেয়াল রাখবেন যে হাতটা যেন অবশ্যই শুকনো থাকে। তো চপের প্রথম কোটিংটা কমপ্লিট হয়ে গেলে এবার সেকেন্ড কোটিংয়ের জন্য চপটাকে আমি আবারও ডিপ করে নিলাম ডিমের গোলার মধ্যে। আর ডিমের গোলাতে একটা কোট করে নেওয়ার পর এবার ফাইনালি চপটাকে আবারও ট্রান্সফার করে নিলাম ব্রেড ক্রাম্বের মধ্যে। চেষ্টা করবেন চপের মধ্যে ডাবল কোটিংই করে নেওয়ার, এতে চপের টেস্ট কিন্তু ভালো হয়ে থাকে। আর চপটা ফ্রাই করার সময় ফেটেও যায় না বা ভেতরের থেকে পুর বেরিয়েও চলে আসে না। আর এই একইভাবে আমি বাকি মাছের চপগুলোকেও তৈরি করে নেব। আর এইভাবে চপগুলোকে তৈরি করে নিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে অন্ততপক্ষে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের জন্য স্টোর করেও রাখতে পারেন। তো এবার এই চপগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো কমপক্ষে 30 মিনিটের মতন। আর তারপর একে একে মাছের চপগুলোকে ফ্রাই করে নেব। তো মাছের চপ একদম পারফেক্ট ফ্রাই হওয়ার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। তেলটাকে হাই ফ্লেমে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর চপগুলোকে যখন আমরা ফ্রাই করব তখন সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের অবশ্যই রাখতে হবে মিডিয়ামে। কারণ হাই ফ্লেমে যদি চপগুলোকে আমরা ফ্রাই করি তবে সেক্ষেত্রে কোটিংয়ের মধ্যে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও চপগুলো কিন্তু আমাদের পারফেক্ট ফ্রাই হবে না। আর তাই মিডিয়াম ফ্লেমে ক্রমাগত উল্টে পাল্টে চপগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চপের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসছে। তো প্রথম ব্যাচে চপগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার এই চপগুলো আমি ট্রান্সফার করে নিলাম একটা কিচেন টিস্যুর ওপরে। আর এই একইভাবে সেকেন্ড ব্যাচে আমি বাকি চপগুলোকেও
ফ্রাই করে নেব। আর এই চপগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন এই চপগুলো কিন্তু ঠিক এরকম ফুলে উঠবে। আর তখনই বুঝতে হবে চপ কিন্তু আমাদের একদম পারফেক্ট ফ্রাই হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন যে কোনো দিনের সন্ধেবেলায় অ্যাজ স্ন্যাক্স হিসাবে। আর সার্ভ করে নিন স্যালাড ও টমেটো সসের সাথে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।